আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করছে জাতি। জাতীয় শোক দিবসে সকালে ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা। তারপর ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বোন শেখ রেহানা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ধানমন্ডি থেকে তিনি যাবেন বনানী কবরস্থানে। 15 আগস্টে নিহতদের সমাধিতে জানাবেন ফুলের শ্রদ্ধা। সেখানেও ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন শেখ হাসিনা। বেলা 11টায় হেলিকপ্টারে করে সরকার প্রধানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। অংশ নেবেন বিশেষ দোয়া মাহফিলে। এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার জন্য, এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত করব। 1975 সালের এই দিনে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তৎকালীন সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য এই হত্যাকাণ্ড ঘটালেও কোনো রকম প্রতিরোধ ছাড়াই তখন পার পেয়ে যায় খুনিরা। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। হয়তো এটি সবার জন্য নয়, আর তাই তো 15ই আগস্ট। তবে ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্র ছিন্ন করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বারবার। এই যে দুটি পক্ষ 75-এর পরে হয়ে গেল, এটির মিলন আর সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি বলে স্বীকৃত হবে, বা তারা বিপক্ষতার জন্য যা করে সেগুলি তারা বাদ দেবে। এই আগস্টই হতে পারত বাঙালি জাতির গর্বের মাস, পিতা হত্যার প্রতিশোধের মাস। কিন্তু ঘাতকের বন্দুকের নল আর জেল জুলুম সবই সেদিন স্তব্ধ করে দিয়েছিল। আমাদের এখনও সচেতন থাকতে হবে। যখন এরা পরাজিত শক্তি পারবে না, তখন কিন্তু তারা আবার মরিয়া হয়ে যেতে পারে। এটা ইতিহাসে তাই দেখা গেছে। সুতরাং এটা যে শেষ হয়ে গেছে এটা ঠিক না। তবে তার হয়ে ওঠেনি এ জাতির। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতিবাজ, মজুদ্দার ও চোরা কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে 5 দশক আগে যুদ্ধ ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বর্তমান বাস্তবতায় তার সেই যুদ্ধ যেন হয়ে উঠেছে আরও প্রাসঙ্গিক। বিশেষজ্ঞরা মনে করেন তার দেখানো পথে হাঁটলে এতটা সংকটে পড়তে হতো না বাংলাদেশ। রাকিব আল জাবেদের রিপোর্ট। কয়েকটা চোরা কারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিনির্মাণের পথে আরেক দফা যুদ্ধ ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু মজুদ্দার আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে। কিন্তু সেই যুদ্ধ যেন শেষ হয়নি গেল 5 দশকেও।
বর্তমান বাস্তবতা এতটাই খারাপ যে খেয়ে পড়ে বেঁচে থাকতেই কষ্ট হচ্ছে বড় একটা জনগোষ্ঠীর। কারণ ভেঙে পড়েছে বাজার ব্যবস্থা, যার সুযোগে বেপরোয়া হয়ে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন 5 দশক আগের অরাজক পরিস্থিতি যেন আরও শক্তিশালী হয়েছে সাম্প্রতিক সময়ে। মজুতদারি ছিল, একটা ছিল লাইসেন্স বাজি ছিল। লাইসেন্স থেকে যখন কাপড়টা বা চালটা এসেছে বা খাদ্যদ্রব্যটা এসেছে তখন সেটার দাম অনেক বেড়ে গেছে। তখন কিন্তু তিনি ঘোষণাও দিয়েছিলেন, এই কথাও বলেছিলেন দরকার হলে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হবে। সমাজে যারা অস্থিতিশীলতা তৈরি করছে, যারা জিনিসপত্র স্মাগল করছে, যারা আমার এই কষ্টের সম্পদ যেটা জোগাড় করে আনছি আমি সেগুলো যারা চুরি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা জনগণই নেবে, এরকম তিনি বলছেন যে আইন করে দুর্নীতি দূর করা যায় না। দুর্নীতিমুক্ত ও কৃষিভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এক দেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। বাজার স্থিতিশীল রাখতে গড়ে তোলেন সামাজিক আন্দোলন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় গড়ে তোলেন রাষ্ট্রীয় সংস্থা টিসিবি, চালু করেন খাদ্য নিরাপত্তা কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন তার এসব উদ্যোগ 5 দশক পরে এসব প্রাসঙ্গিক বর্তমান বাস্তবতায়। হঠাৎ একটা কার্টেল করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে তিনি খুব সজাগ ছিলেন এবং সেই জন্য তিনি কিন্তু বিকল্প ব্যবস্থা করেছিলেন। টিসিবি তারই সময়ের তৈরি। কিছু কিছু সুবিধাভোগী গোষ্ঠী তারা কার্টেল করবার চেষ্টা করবে, কিন্তু এই কার্টেলটা এটাকে মার্কেটিং প্রফেশন হিসেবে দেখতে হবে, দেখে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। এখনো মানুষ কিন্তু হয়তো বঙ্গবন্ধুর প্রতি যেমন আস্থা ছিল তার প্রতি হয়তো তার আস্থা থাকতে পারে, কিন্তু তিনি যুদ্ধ ঘোষণা না করলে তো এই আস্থা আর থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার বঙ্গবন্ধু শোষণ, দুর্নীতিমুক্ত, সচ্ছল এক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আজীবন। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়নে যেন এখনও পথের কাঁটা হয়ে আছে দুর্নীতিবাজ আর লুটেরাদের বড় একটা অংশ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। গত রাত 8:49 রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.5। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুসারে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সীমান্ত। ভারতের করিমগঞ্জের 18 কিলোমিটার উত্তর পশ্চিমে এটি। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। টানা কয়েক সেকেন্ডের কাঁপুনিতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম, অরুণাচল প্রদেশ ও ভুটান সহ চীনের কিছু অংশ কেঁপে ওঠে। ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানায় আগুনে মৃত্যু হয়েছে 3 জনের। কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 6:30টায়। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদের মরদেহ দাফনের জন্য পিরোজপুর নিয়ে যাওয়া হচ্ছে। গত রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পিরোজপুরে। এ সময় শাহবাগে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোতায়েন করা হয় বিপুল পুলিশ। গেল রোববার গাজীপুরের কাশিমপুর কারাগারে হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন বিকেলে তাকে নেওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সাঈদীকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। বাংলাদেশে এডিস মশা নিধনে বিটিআই আমদানির বিষয়ে জালিয়াতির অভিযোগ এনেছে সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট কেমিক্যাল লিমিটেড। ফেসবুক পেজে এক পোস্টে এই অভিযোগ করে তারা। বলা হয়, মার্শাল অ্যাগ্রোভোট কোম্পানি লিমিটেড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে 5 টন বিটিআই সরবরাহ করেছে, যাদের বলা হয়েছে এটি বেস্ট কেমিক্যাল লিমিটেডের। কিন্তু সিঙ্গাপুরের ওই কোম্পানির দাবি তারা সেগুলো সরবরাহ করেনি। প্রতারণামূলকভাবে তাদের নাম ব্যবহার করার অভিযোগ করেছে তারা। এছাড়া মার্শাল অ্যাগ্রোভোট তাদের ডিস্ট্রিবিউটরও নয়। লি কিয়াং নামে এক্সপোর্ট ম্যানেজার হিসেবে যাকে বলা হয়েছে তিনি বেস্ট কেমিক্যাল লিমিটেডের কেউ নন বলেও দাবি করা হয়েছে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গেল 3 আগস্ট এই বিটিআই কীটনাশক সবার সামনে উপস্থাপন করেন এলজিআরডি মন্ত্রী এবং উত্তর সিটির মেয়র সহ অন্যান্যরা। চট্টগ্রামে বন্যায় ঘর ভেঙে নিঃস্ব মানুষগুলো জানে না কিভাবে ঘুরে দাঁড়াবেন।
কারণ ত্রাণের চেয়েও তাদের কাছে এখন বড় দুশ্চিন্তার নাম একটু মাথায় গোজার ঠাঁই। অনেকে জীবন জীবিকার উৎস হারিয়ে খুঁজছেন খড়কুটো। রনি দত্তর রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা বন্যায় ঘরভাঙা মানুষের। তাদেরই একজন লোহাগাড়া সদরের বিল্লাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। অসুস্থ শরীর নিয়ে একটু একটু করে মাটি সরিয়ে পরিষ্কার করছেন ভিটের সাথে মিশে যাওয়া ঘরটি, যাতে আবার গড়ে তুলতে পারেন মাথা গোঁজার ঠাঁই। কিন্তু জানেন না কিভাবে ঘুরে দাঁড়াবেন। আইলতে অসহায় মানুষ, আইলে ব্যারি মানুষ, বুঝছেন নি? আর তো অনেক কিছু নাই। টাকার দরকার ঘর বাড়ি তৈরি করার জন্য, সুতরাং ত্রাণের চেয়ে হ্যান্ড ক্যাশ কিছু টাকা দিতে পারলে আমি এলাকার মানুষের উপকৃত হব। স্নাতক পড়ুয়া রোবায়েত হোসেনের অবস্থাও একই। মা ছাড়া কেউ নেই। পড়ার পাশাপাশি পার্ট টাইম চাকুরি করে সংসার চালান। বাড়ে মাথা গোজার ঠাইটুকু হারিয়ে এখন দিশেহারা তিনি। তার মতো ঘর না ভাঙলেও কারো কারো বসতি হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। সরকার যদি না দেখে সরকারের পক্ষ থেকে, তাহলে আমার পক্ষে সম্ভব না আমার একটা খুঁটি দেওয়ারও। থাকার কোনো জায়গা নেই। এখন কী করবো আমি দেখি না, আল্লাহ কী করে। বন্যায় লোহাগাড়া ও সাতকানিয়ায় ঘরহারা সব মানুষের এখন একই হাহাকার। কি করে আবার ফিরবেন স্বাভাবিক জীবনে? যদিও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানায় প্রশাসন। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। আমরা আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের শুধু এইটুকু বার্তা দেওয়ার জন্য। বন্যায় কেবল ঘর নয়, কেড়ে নিয়েছে অনেকের জীবন জীবিকা, ধ্বংস করেছে ক্ষেতের ফসল। এই যেমন লোহাগাড়া কলাউজান মিয়াজিপাড়ার জুনাইদুল হক। বন্যায় ভেসে গেছে তার প্রায় 20 লাখ টাকার পুঁজি। আমি অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা লাভের অংশ আশা করছিলাম, কিন্তু সেটা হয় নাই। বন্যার পানিতে ভাসিয়ে চলে গেছে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার কথা জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের অনাবাদী একটা প্রকল্প আছে, সেই প্রকল্পে যদি কোনো বীজ দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের আছে। এছাড়া আমরা ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রাথমিক হিসাবে বন্যায় 2 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি ঘরবাড়ি। ফসল নষ্ট হয়েছে 3,500 হেক্টর জমির। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউপি চেয়ারম্যান মেম্বাররা প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিচ্ছেন নামে মাত্র। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছেন পছন্দের লোকজনকে। পাশাপাশি চলছে লোপাটো। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। ত্রাণ পাওয়ার কথা শুনে লাইনে দাঁড়িয়েছেন বন্যায় সব হারানো মানুষজন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তাদের জুটেছে মাত্র 2 কেজি করে চাল। কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রোববারের চিত্র এটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ইউনিয়নের জন্য 4 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত প্রতিজন পাওয়ার কথা 7 কেজি করে চাল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে দুর্গতদের বিদায় করা হয় নামমাত্র ত্রাণ দিয়ে। অভিযোগ, শনিবার রাতে ইউনিয়ন পরিষদে ত্রাণের চাল পৌঁছার পর তার অধিকাংশ সরিয়ে ফেলা হয়েছে। বাকি চালের মধ্যে নিজেদের পছন্দের লোকজনকে গোপনে ত্রাণ দিয়েছেন জনপ্রতিনিধিরা। কত মা বোন ধরে গালাগালি করছে, গালাগালি করার পরে চাউল দেখেন 2 কেজির ধরে চাউল দিচ্ছে মাত্র। মেম্বার বলেন, এলাকার প্রতিনিধি বলেন, এই আওয়ামী লীগের নেতা কর্মী বলেন, সবাই 4-5টা করে 8-9টা করে নিয়ে গেছে। তাহলে ফেকুয়ার বরাদ্দ ফেকুয়া দিবে, 4 নম্বর ওয়ার্ডের রিলিফ উনি ফেকুয়া দিয়ে দিছে। বাংলাদেশ সরকারের কোনো আইন নাই রাতের আধারে এগুলো দেওয়ার। 9টা ওয়ার্ড থেকে লিস্ট করে যদি দেওয়া হয়তো 1টা বাজে দিলেও আমার কোনো অভিযোগ ছিল না। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, যাদের কম দেয়া হয়েছে তারা এর আগে 4-5 বার করে চাল নিয়ে গেছে, অথচ ওই এলাকায় এর আগে এতবার ত্রাণী বিতরণ করা হয়নি। এগুলো অতিরিক্ত যেগুলো বাঁচি গেছে ওই চাউলগুলো এদের 3-4 দিন নিচে আসি করে যারা আপনাকে অভিযোগ করছে তারা 4 দিন নিচে যারা আপনারা দেখেন যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 1-2 কেজি চাল বিতরণের সুযোগ নেই। অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 1 কেজি চাল দেওয়ার কোনো সুযোগ নাই তো। মানে ওখান থেকে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে যদি চাল দেয় সে 1 কেজি দিতে পারে, কিন্তু চেয়ারম্যান তো 1 কেজি দিতে পারে না। অভিযোগ, শিলখালী ছাড়াও চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে পছন্দের লোকজনকে বেশি ত্রাণ দিচ্ছেন অনেক জনপ্রতিনিধি। হচ্ছে লোপাটো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বন্যার হুমকিতে তিস্তা তীরবর্তী বাংলাদেশের কিছু অঞ্চল।
প্রতি বছর প্রতিবেশী দেশের পানির ঢল ভাসিয়ে নিয়ে যায় দেশকে। এর পেছনে রয়েছে দুই দেশের ভৌগোলিক অবস্থান। গেল কয়েক বছর ধরে আতঙ্কের নাম বন্যা। ভারত থেকে আসা পানির ঢলে প্রতি বর্ষায় ভাসে উত্তরের রংপুর, দিনাজপুর আর পূর্বাঞ্চলের সিলেট। শুধু জানমালের ক্ষয়ক্ষতি নয়, আবাদি জমি প্লাবিত হয়ে ফসল নষ্ট, এর প্রভাবে পরবর্তীতে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন বন্যার অন্যতম অভিশাপ। প্রতি বছর কেন হয় বন্যা? কেনই বা ভারতের পানি বারবার ভোগায় দেশকে? ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম নিচু ভূমি বাংলাদেশের। দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার বা প্রায় 33 ফুট। অপরদিকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর উচ্চতা দেশের তুলনায় কয়েক গুণ বেশি। উত্তর দিকে সিকিমের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 920 থেকে 28,000 ফুট, জলপাইগুড়ি 292 ও কুচবিহার 157 ফুট, আর আসামের উচ্চতা 920 ফুট, যা সিলেট থেকে অন্তত 26 গুণ উঁচু। সাধারণত উঁচু জায়গা থেকে নিচু ভূমিতে প্রবাহিত হয় পানির ধারা। এ সূত্র মেনে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের চেয়ে উঁচু ভূমি হওয়ায় দেশটিতে হওয়া বৃষ্টির প্রতি ফোঁটা পানির শেষ গন্তব্য বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশ নয়, উচ্চতারে খেলায় ভুক্তভোগী ভারত নিজেও। দেশটির গড় উচ্চতা 2000 ফুটের সামান্য বেশি হলেও পাশের দেশ ভুটানের উচ্চতা 3200 মিটার। তাই মূলত ভুটানের বৃষ্টির একটা বড় প্রভাব পড়ে দেশটির বন্যা পরিস্থিতিতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জনক নন, দেশের ক্রীড়াঙ্গনেরও প্রথম অভিভাবক। তার পুরো পরিবার ক্রীড়াপ্রেমী। বঙ্গবন্ধু নিজেও খেলেছেন, হতে পারতেন একজন ভালো ফুটবলার। বঙ্গবন্ধুর ক্রীড়াপ্রেম আর দেশপ্রেম যেন এক সুতোয় গাঁথা। আজি হতে 48 বছর আগে যে প্রাণের সমাপ্তি, আজও বাংলাদেশ কাঁদে তার জন্য, কাঁদে ক্রীড়াঙ্গন। তিনি বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জনক নন, দেশের ক্রীড়াঙ্গনের প্রথম অভিভাবকও বটে। হৃদয়ে ধারণ করতেন খেলাকে। হতে পারতেন ভালো ক্রীড়াবিদ, ভালো ফুটবলার। বঙ্গবন্ধুর দেশপ্রেম আর ক্রীড়াপ্রেম এক সুতোয় গাঁথা। গোপালগঞ্জের মিশন স্কুল থেকে শুরু, মাঠে মাঠে যার দেখা মিলত। ছিলেন স্কুলের ফুটবল অধিনায়ক। শুধু ফুটবল নয়, খেলতেন ভলিবল, হাডুডুও। তবে সব ছাপিয়ে ট্রফি হাতে এই ছবি প্রমাণ করে ফুটবলের প্রতি তার বাড়তি ভালোবাসা। গোপালগঞ্জ আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু পরিবারের রক্তে মিশে আছে খেলাধুলা। বাবা শেখ লুৎফর রহমান ফুটবল খেলতেন অসাধারণ। অসমাপ্ত আত্মজীবনীতে বাবা ছেলের ফুটবল ম্যাচের কথাও উল্লেখ আছে। আর বঙ্গবন্ধুর দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালের খ্যাতি তো ক্রীড়াঙ্গন জুড়েই। জ্যেষ্ঠ ছেলে শেখ কামাল নাম লেখান ওয়ান্ডারার্স ক্লাবে, সেটা বাস্কেটবলে। সুনাম ছিল ক্রিকেটেও। ফার্স্ট বলার কামাল 75-এ ঢাকা লিগে চ্যাম্পিয়ন আবাহনীর সদস্য। 1972 সালে ঐতিহ্যবাহী আবাহনী প্রতিষ্ঠার গল্প এখন সবার জানা। দেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার ছোঁয়া বঙ্গবন্ধু পুত্রের হাত ধরে। বিদেশি কোচের সঙ্গে অনুশীলন কৌশল আর জার্সিতে যুগান্তকারী পরিবর্তন আনেন কামাল। বড় ভাইয়ের সাথে শেখ জামালও খেলেছেন ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স। খেলতেন ধানমন্ডি ক্লাবের হয়ে। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতায় ছিলেন শেখ কামালের সঙ্গী হয়ে। খেলাকে ভালোবাসতেন, তাই জীবন সঙ্গিনী খুঁজে নিতে ভালোবাসার সম্পর্কটাও খেলোয়াড়ের সঙ্গে। বঙ্গবন্ধু পরিবারের নবীনতম সদস্য হয়ে এসেছিলেন সুলতানা কামাল, শেখ কামালের স্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ব্লু অ্যাথলেট তিনি। অ্যাথলেটিক্স স্বর্ণপদক, জাতীয় চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব সবই জিতেছিলেন সে সময়। দেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর এই পরিবার। স্মৃতি হয়ে অমলিন আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। এই ছিল চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।